নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা মর্মর। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। এইবার দিল্লি থেকে ফেরার পথে ট্রেনে উঠে মনে মনে বললাম, আর না, এই শেষ। একবার নয়, দুবার নয়, বারবার, তিনবার চাকরির ইন্টারভিউ দিতে আর যেখানেই যাই, করাচি কি লামডিং, কানপুর কি কোহিমা, দিল্লি আর নয়। আগের দুবার ইন্টারভিউ দিতে আসতে হয়েছিল দারুণ গরমে। লাউয়ের মধ্যে শুধু হয়েছিল শরীর আধখানা আর পকেট খালি, কিন্তু চাকরি হয়নি। এবারেও তাই। তবে একমাত্র ভালো যা দেখছি, এবার আসতে হয়েছে শীতে। তাই অন্যান্য বারের মতো এবার শুধু দিল্লি স্টেশনে ওঠা আর হাওড়ায় নামা নয়। ঠিক করেছি অন্তত আগ্রা হয়ে তাজমহল দেখে ফিরব। কিন্তু কে তখন জানতো এবার আমার কপালে তাজমহল দেখা নেই। যখন ট্রেনে উঠলাম কামরা বেশ খালি ছিল, কিন্তু আজকাল তো খালি থাকার উপায় নেই। দেখতে দেখতে ভরে উঠল। বেঁটে, লম্বা, রোগা, মোটা, ইহুদি, বার্মিজ, মুসলমান, হিন্দু, প্রৌঢ়, প্রৌঢ়া, ছেলে মেয়ে, একেবারে মানুষের খিচুড়ি। এক কোণে জড়সড় হয়ে বসে আছি। এমন সময় একটি পাঞ্জাবি মুসলমান ছেলে ওই কামরাতেই উঠল। বরণে গরম ট্রাউজার আর কালো শেরওয়ানি, মাথায় লাল ফেস, টকটকে রং, উন্নত কপাল, টিকালো নাক আর দুজোড়া গভীর কালো পাকানো ভুরুর নিচে গাঢ় নীল চোখ। তার সমস্ত চেহারার মধ্যেই বুদ্ধির দীপ্তি, প্রতিভার স্বাক্ষর, অথচ সমস্ত ভঙ্গিতে একটি বিষণ্ণ মধুরতা। ভালো করে লক্ষ্য করলাম তার কারণ সেই আশ্চর্য দুটি চোখ। সে চোখের দৃষ্টি উজ্জ্বল অথচ তীক্ষ্ণ নয়, বিষণ্ণ অথচ মধুর নয়। সে যেন এই কামরার অদ্ভুত জনতার মধ্যে দাঁড়িয়েও নিজের চারিদিকে একটি নির্জনতার পাঁচিল তুলে দিয়েছে। আমার পাশে দাঁড়িয়েও সে যেন রয়েছে অনেক অনেক দূরে। ভিড় দেখে সমস্ত মেজাজ যেরকম বিগড়ে গিয়েছিল, তাকে দেখেই কিন্তু আবার হালকা হয়ে এলো। নিজেকে আরও অনেকটা সংকুচিত করে আমার পাশ থেকে দুটো বই সরিয়ে কোনো রকমে আরেকটি মানুষের মতো জায়গা করে হেসে তাকে ইংরেজিতে বললাম বসতে। সেও হাসল। তারপর ধন্যবাদ জানিয়ে দুটো বেঞ্চের মাঝখানে রাখা আমার হোল্ডলের ওপরে বসে ইংরেজিতে বলল, "If I sit here we can go with ease. Are you Bengali?" আমি বললাম, "হ্যাঁ, কি করে জানলেন?" ছেলেটি এবার পরিষ্কার বাংলায় বলল, "বাঙালিকে বাঙালি বলে চিনে ফেলা খুব একটা কঠিন কাজ নয়, বিশেষ করে আমার পক্ষে, যে 6 বছর কলকাতায় ছিল।" দেখতে দেখতে আলাপ হয়ে গেল। ছেলেটির নাম মির্জা। কলকাতার আর্ট স্কুলের ছাত্র ছিল। সেখান থেকে পাশ করে গিয়েছিল ফরাসি দেশে মূর্তি গড়া শিখতে। আমাদের গল্প জমে উঠল। পাঁচমেশালি লোকের ভিড়ে আমরা যে ট্রেনের কামরায় বসে আছি সে কথা আমি তো সির্ফ ভুলেই গেছিল। তার মধ্যে যেন একটা আকর্ষণীয় শক্তি আছে। কয়েক মুহূর্তের মধ্যেই অপরিচিতকে আত্মীয় করে নেবার দুর্লভ মন্ত্র। আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে এর আগেও দিল্লি এসেছিলেন। হ্যাঁ, এইবার নিয়ে 3 বার, আশা করি এবারই শেষবার। মিষ্টি হেসে সে বলল, ইন্টারভিউ দিতে বুঝি? বিস্মিত হয়ে বললাম, কি করে জানলেন? আবার হেসে বলল, এ আর এমন শক্ত কথা কি? দিল্লিতে আজকাল কি কেউ শখ করে বেড়াতে আসে? হয় ব্যবসা নয় চাকরি। আর যেহেতু আপনি বাঙালি, সেহেতু অনুমান করা শক্ত নয় এসেছিলেন চাকরির খোঁজেই।
আপনার কথা শুনে বুঝলুম চাকরিটা হলো না। কি ঠিক বলছি তো? খুব সহজ করেই কথাগুলো সে বলল। আমারও মনে হলো বাস্তবিকই কত সহজেই আমার কথা জানা যায়। তবুও কেমন যেন অস্বস্তি লাগলো। মির্জার সেই গভীর নীল চোখের দৃষ্টি যেন আমার মনকে স্পর্শ করছে। আমার ভাবান্তরের দিকে লক্ষ্য না করে সে বলে উঠল, কিন্তু বন্ধু, কখনো হতাশ হইও না। তুমি বলে কথা বললে অসন্তুষ্ট হবে না তো? তুমি বলতেই ভালো লাগে। আপ কিংবা আপনিটা বড্ড দূরে রাখে মানুষকে। হ্যাঁ, যা বলছিল, আমার তো মনে হয় মানুষের ভাগ্য হচ্ছে পাগলা ঘোড়ার মতো, কেবলই লাফায়, পিঠে চড়ে আর পুষতে দেয় না। তাই বলে তুমি যদি হাল ছেড়ে বসে থাকো তাহলে তো হেরে গেলে। কখনো হতাশ হইও না। সেই পাগলা ঘোড়ার পিঠে জোর করে চেপে বসো, প্রমাণ করো তুমিই তার প্রভু, সে তোমার। হয়তো প্রথমে 2-4 বার সে লাফাবে, পিঠ থেকে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে, কিন্তু যদি ঠিক মতো লাগাম কষে বসতে পারো, ছাপটি লাগাতে পারো তার বেয়াদপি পিঠে, দেখবে সে তোমার বশ হয়ে গেছে। দেখবে সেই ঘোড়ায় নিয়ে যাচ্ছে তোমাকে দেশ থেকে দেশান্তরে। একটির পর একটি রাজ্য জয় করে তোমাকে সে দিগ্বিজয় করে তুলবে। চাকরি হলো না তো কি হয়েছে? অন্য পথ দেখো, ব্যবসা করো। প্রত্যেক মানুষের উপযুক্ত পথ তো সংসারে আছেই, শুধু খুঁজে নিতে হয়। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে সে একটু লজ্জিত হলো। তারপর হেসে বলল, উপদেশ দিলুম বলে রাগ করলে না তো? তোমাকে ভালো লাগলো বলেই বললুম, হে আমার মনের কথা। আর তাছাড়া, এইবার একটু দুষ্টু হেসে বলল, তাছাড়া তোমার কপালেও লেখা রয়েছে ব্যবসাতেই তোমার উন্নতি। আমি বললাম, সত্যি নাকি? আর কি লেখা রয়েছে আমার বলতে পারো? বলবো বলবো। আবার সে হাসল। তুমি টুনলায় নামবে আর যাবে আগ্রায় তাজমহল দেখতে, কিন্তু এই যাত্রায় তা দেখা হবে না। সত্যি সত্যি এবার বিস্মিত হয়ে বললাম, এ কি করে জানলে? কোনটা? দুটোই? খুব একটা গম্ভীর গম্ভীর কনক কনক মুখ করে সে বলল, তুমি যে রাতে জন্মেছিলে সে রাতে চাঁদ উঠেছিল 12টায়, আজকেও তাই উঠবে। শাস্ত্রমতে সে কারণেই তোমার কপালে আজ রাতে তাজমহল দেখা নেই। যেরকম হাওয়া বইছে আর আকাশটা মেঘে ছেয়ে রয়েছে, তাতে বৃষ্টি হবে বলে বোধ হয়। এই ডিসেম্বরের শীতে বৃষ্টি মাথায় করে তুমি কি রাত 12টায় চাঁদের আলোয় তাজমহল দেখতে যাবে বলে আশা করো? ওহো করে হেসে উঠে বললাম, গণক ঠাকুর, তোমার গণনা কিন্তু এবার ভুল হলো। আমি যখন জন্মেছিলাম তখন ছিল খটখটে রোদ, রাত নয়। কিন্তু সে কথা যাক, আমি যে আগ্রায় যাচ্ছি সে কথা কে বলল? কে আবার? কেউ না। সোজা কলকাতায় যাবার মতলব থাকলে তুমি তো বিছানাটা খুলে অন্তত পিঠে একটা বালিশ লাগিয়ে বসতে। কিন্তু আগ্রাতেই যে যাব সে কথাই বা বললে কেন? অন্য কোথাও গেলে অন্য ট্রেনে উঠতে, দিনের গাড়িতে। তাছাড়া বাঙালি বাবুরা তাজমহল দেখতে বড় ভালোবাসে। কিন্তু তুমি এর আগে যে আগ্রায় আসোনি সে কথাও আমি বলতে পারি। যদিও নিতান্তই রহস্যোচ্ছলে কথাবার্তা চলছিল, তবুও এমন একটা অস্বস্তি বোধ করছিলাম যা ঠিক বর্ণনা করতে পারবো না। তাই শুধু প্রশ্ন করলাম, বলো কি করে জানলে? আবার সে হো হো করে হেসে বলল, যারা আগে একবারও আগ্রা গেছে তারা জানে সকালে ট্রেনে যাওয়াই সব দিক দিয়ে সুবিধের, কোনো বদল নেই। তারপর আবার হেসে বলল, আমারও বাড়ি আগ্রায়। সকালে ট্রেন মিস করেছি বলে এই গাড়িতে উঠতে হলো। দেখছি লোকসান হয়নি। তোমার মতো একটি বন্ধু আজ পেলুম, এবং সে বন্ধুটিকে আমার গরিবখানায় নিয়ে গিয়ে ধন্য হব।
আমাদের বাড়িতেই তোমাকে ভাই থাকতে হবে, কিন্তু কোনো আপত্তি শুনবো না। এ তো বড় মজার ব্যাপার হলো। ঠিক কি বলবো ভেবে না পেয়ে বললাম। মির্জা আবার হাসতে লাগলো। পৃথিবীটা বড়ই মজার, কত মজার মজার ঘটনা ঘটে দেখবে। আচ্ছা ভালো কথা, তোমাকে এমন একটি জিনিস দেখাবো আগ্রার তাজমহলের চেয়ে কম আশ্চর্য নয়। কি ভাই? এখন বলবো না, তবে এটুকু বলতে পারি তাজমহলকে হয়তো কোনোদিন ভুলে যাবে, কিন্তু সে ঘটনা কোনোদিনও ভুলবে না। মির্জা চুপ করল। ট্রেনের দারুণ শব্দ হচ্ছিল, কথাবার্তা ভীষণ চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হচ্ছিল বলে ক্লান্ত হয়ে আমিও চুপ করলাম। টুংলায় গাড়ি বদল করে যখন অন্য ট্রেনে উঠলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে চলেছে। সমস্ত আকাশ ধূসর কম্বলে ঢাকা, মাঝে মাঝে টিপ টিপ বৃষ্টি পড়ছে। স্টেশন ও পাশের বড় বড় নিম গাছগুলো ঝড়ো হাওয়ায় ঝাঁকড়া চুল পাগলের মতো মাথা নাড়ছে। হাতের তালু আসছে ঠান্ডা হয়ে, সমস্ত শরীর শিরশির করছে। এই শিরশিরানি যে শুধু ঠান্ডার জন্য নয়, তখন সে কথা বুঝতে পারিনি। ট্রেন বদল করে কপাল জোরে বসতে পেলেও দেখলাম এ গাড়িতেও রীতিমতো ভিড়। মির্জা আমার পাশে বসে বলল, যাক তবু বুঝতে পাওয়া গেল। গাড়ি লেট যাচ্ছে, আগ্রায় পৌঁছতে রাত 9টা, হয়তো তখন বৃষ্টি জোরেই পড়বে। আমার টেলিগ্রামটা সময় মতো পেলে হয়, বাড়ির গাড়ি না এলে বিপদে পড়ব। অনেকটা পথ। বাড়িতে কে কে আছেন? একটু চমকে মির্জা বলল, কে কে? কেন, আমার দাদামশাই আর স্ত্রী, আর কে থাকবে? বললাম, না সে কথাই জিজ্ঞেস করছিলাম। আমার দাদামশাইকে দেখলে বুঝবে কত সুন্দর তিনি। ফরাসি দেশ থেকে ফিরে ভেবেছিলাম তার একটি পাথরের মূর্তি খোদাই করব, কিন্তু তারপর আমার বিয়ে হলো, আর তারপর সব যেন গোলমাল হয়ে গেল। মূর্তিটা আর তৈরি করা হয়নি অনেকদিন। কত রাতে স্বপ্ন দেখেছি, বুঝি শেষ হয়েছে সেই মূর্তি করা। জানতাম ঠিক আমার মনের মতো একটি মূর্তি করতে পারলে চারিদিকে হই হই পড়ে যাবে। অনেক দিন ভেবেছি কেবল এই মূর্তির কথা। সাদা পাথরের খোদাই এক শুভ্র শান্ত মূর্তি। আমার সেই স্বপ্ন আজ সফল হয়েছে, তোমাকে আজ দেখাবো। আমি শুধু বললাম, ও, কারণ এসব ব্যাপারে আমার উৎসাহ বিশেষ নেই। সত্যি কথা বলতে কি, এসব মূর্তি টুর্তি আমি ভালো বুঝিও না। বরাবরই দেখেছি এক্সিবিশনে আমার যেসব ছবি ভালো লাগে, সমজদার লোকেরা সেগুলোকে যাচ্ছে তাই বলে, আর সমজদারদের কাছে যেসব ছবি উচ্চ প্রশংসা পায় সেগুলো আমার কাছে যাচ্ছে তাই। তাছাড়া ট্রেনে উঠে পর্যন্ত আমার শরীরটা বিশেষ ভালো লাগছিল না। মাথার ভেতরে কেমন একটা টিপটিপে যন্ত্রণা বোধ করছিলাম, আর কেমন একটা শীত শীত লাগছিল, যেটা ঠিক ঠান্ডার জন্য নয়। আমার দিকে তার নীল চোখ তুলে কি যেন দেখে মির্জাও চুপচাপ জানলার বাইরে চেয়ে রইল। ট্রেন যত এগিয়ে চলল, আকাশ ততই হয়ে আসতে লাগলো কালো। টিপ টিপ থেকে বৃষ্টি নামলো এবার জোরে। শীতের ছোট্টবেলা যেন এক চুমুকে শেষ করে দিল দীর্ঘ কালো রাত। নিজেকে অত্যন্ত ক্লান্ত লাগলো। ঘাড়ের কাছে ওভারকোটটা পুঁটলি পাকিয়ে হেলান দিয়ে ঠুলতে লাগলাম। কতক্ষণ ঝুলেছিলাম কিংবা ঘুমিয়েছিলাম জানা নেই। চোখ মেলে দেখি মির্জা আমার কপালে হাত দিয়ে ঠেলছে। মির্জার হাতটা ভারী ঠান্ডা। সে বলল, এ কি প্রতুল, তোমার গা যেন গরম গরম ঠেকছে। আমি বললাম, না না ঠিক আছে, কিন্তু কামরার আর লোকেরা কোথায়? গাড়ি থেমে গেছে কেন? হেসে সে বলল, আর সবাই তো নেমে গেছে, আমরা আগ্রায় পৌঁছেছি, চলো নামা যাক। ওভারকোট ভালো করে বোতাম এঁটে মাথায় টুপি দিয়ে মির্জার সঙ্গে নেমে এলো।
বৃষ্টি কিছু কমেছে, কিন্তু বাতাসে যেন শান দেওয়া, আর আকাশেও মেঘের কমতি নেই। ঘুমিয়ে উপকারী হয়েছিল, মাথার যন্ত্রণা প্রায় নেই বললেই হয়। শরীরটাও বেশ হালকা হালকা বোধ হলো, একটু যেন বেশি রকমই হালকা। স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে এলাম। বেশ রাত হয়েছে, একটাও টাঙা কিংবা ট্যাক্সি নেই, শুধু একটি বন্ধ ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। অদ্ভুত তার গরম, পুরনো আমলের জুড়ি গাড়ির মতো। এদেশে এই ধরনের গাড়ি এই প্রথম দেখলাম। কাছে পৌঁছে দেখি গাড়ির ঘোড়া দুটো চমৎকার দেখতে। আবছা আলো অন্ধকারে তাদের দুধে ধোয়া সাদা রং স্পষ্ট চোখে পড়ছে। মাঝে মাঝে তারা পাথরে পা ঠুকছে, আর ছোট ছোট স্ফুলিঙ্গ সোনালি আর নীল আর সবুজ কয়েক মুহূর্তের জন্য চমকে উঠছে। একজন সহিস আমাদের সেলাম করে দরজা খুলে দাঁড়ালো। গায়ে দামি জরির পোশাক। গাড়ির ভিতরও চমৎকার, অনেকটা জায়গা, তুলতুলে নরম গদি, এক ফোঁটা ধুলো নেই। নানা ধরনের নরম রেশমের তাকিয়া। ঘোড়ার গাড়ির মধ্যে বড়জোর ফুলদানি দেখা যায়, কিন্তু আতরদানি দেখে সত্যি খুব আশ্চর্য হলাম। বুঝলাম আমার এই নতুন বন্ধুটি নিশ্চয়ই কোনো নবাব বংশের ছেলে। অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি ছুটল। নিষিদ্ধ রাত্রিতে শুধু ঘোড়ার খুঁড়ের খুটখুট ছাড়া আর কোনো শব্দ নেই। এর আগে এখানে কখনো আসেনি। নিস্তব্ধ এক শীতের ঝড়ো রাতে দুধের মতো ঘোড়ায় টানা চমৎকার চুরি গাড়ির মধ্যে বসে আমার কাছে সমস্ত ব্যাপারটাই কেমন যেন অসম্ভব, কেমন যেন স্বপ্ন স্বপ্ন বলে মনে হতে লাগলো। ভাবলাম মির্জার সঙ্গে একটু গল্প করি, কিন্তু এবার ঢোলবার পালা তার। জানলার পাশে মাথা রেখে সে ঢুলছে। গাড়ির মধ্যেকার একটি ছোট ঝাড় লণ্ঠন মোমের মতো নরম আলো তার মুখের এক পাশে পড়ছে। তাকে আরো সুন্দর, আরো ছেলে মানুষ দেখাচ্ছে। আমিও তার উদাহরণ অনুসরণ করলাম, ঢুলতে লাগলাম। এবারেও কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। জেগে উঠে দেখি জুড়ি গাড়ি থেমেছে আর মির্জা ডাকছে। শরীরটা আরো হালকা, মাথার ভিতরটা আরো যেন ফাঁকা ফাঁকা লাগলো। সহিস দরজা খুলে দিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। নামলাম, কিন্তু এ কোথায় এলাম? তখন মাঝরাত। একটি নিস্তব্ধ রাজপ্রাসাদের সামনে আমরা দাঁড়িয়ে। অন্ধকারে দূরের গাছগুলো দুলছে, আর বাতাসের তীক্ষ্ণ শীষ রাতকে যেন করাত দিয়ে ছিঁড়ছে। হু হু করে উড়ে যাচ্ছে মেঘের পর মেঘ, আর সাদা ঘোড়া দুটো উত্তেজিত হয়ে মাঝে মাঝে পাথরে পা ঢুকছে, আর ঠিকরে পড়ছে আগুনের স্ফুলিঙ্গ, সোনালি, নীল আর সবুজ। শ্বেত পাথরের প্রাসাদে মির্জার পিছন পিছন চলল। সে যেন আরো গম্ভীর, আরো অন্যমনস্ক হয়ে রয়েছে। কোনো কথা বলতে ইচ্ছে হলো না। সমস্ত শরীর অস্বাভাবিক হালকা। মহলের পর মহল পেরিয়ে চললাম। সামনের মশালের আলো দেখিয়ে চলেছে জরির উর্দি পরা চাকর। আমাদের চলন্ত ছায়া মাঝে মাঝে পাথরের দেওয়ালের ওপর বড় হয়ে পড়ে কাঁপছে। চুপচাপ শুধু এগিয়ে চললাম, কতক্ষণ জানি না। শেষে মহলের পর মহল পার হয়ে নানা ঘোরানো পাকানো সিঁড়ি দিয়ে ওঠানামা করে একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজার পাশে মশাল হাতে মাথা নিচে চাকর দাঁড়িয়ে রইল। মির্জা দরজা খুলে আমাকে ইঙ্গিতে বলল আসতে। ঘরের মধ্যে এসে একেবারে অবাক হয়ে গেলাম। বিরাট এই হলঘর, মেঝেতে পুরু দামি গালছে, ছাদ থেকে অসংখ্য ছাল লণ্ঠন ঝুলছে, আর তাদের সাদা আলোয় সমস্ত ঘর জুড়ে যেন উজ্জ্বল জ্যোৎস্না। একপাশে তাকিয়ায় হেলান দিয়ে এক শুভ্র কেশ বৃদ্ধ, সামনে স্ফটিক পাত্রে রঙিন পানীয়, সাদা মসলিনের চুড়িদার জামা ও পাঞ্জাবি পরনে, মাথার
সাদা চুল পিঠ পর্যন্ত নেমে এসেছে, সাদা দাড়ি নামছে বুক পর্যন্ত। টকটকে রং, ফর্সা নয়, ঈষৎ লালচে। চোখ দুটো নীলার মতো নীল। পাশেই আতরটানি। একটি সোনার থালায় স্তূপ করা মোহর ঝাল লণ্ঠনের আলোয় ছকছক করছে। সেই বৃদ্ধের কিছু দূরে আরেক বৃদ্ধ সেতার বাজাচ্ছে, আর কিছু দূরে একজন নর্তকী নাচছে। তার রেশমের ওড়না উঠছে ফুলে ফুলে। তার ঠোঁট ডালিমের মতো রাঙা, তার রং হাতির দাঁতের মতো সাদা। তার মাথার চুল বিনুনি করে বাঁধা। কালো সাপের মতো সেই বিনুনি বাঁধা চুল এ কাঁধ থেকে ও কাঁধে, পিঠে বুকে পড়ছে ঝাঁপিয়ে। নীল সমুদ্রের মতো মাঝে মাঝে ফুলে ফুলে উঠছে তার নীল রঙের ঘাগরা। তার ঘুঙুরের শব্দে এই রাত্রি, এই সভাঘরের এই প্রাসাদের বুকে যেন নেশা ধরছে। মন্ত্রমুগ্ধের মতো আমরা দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। মনে হলো হঠাৎ যেন ইতিহাসের হাজার হাজার পাতা উল্টে গেছে, আর আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি এক মুঘল বাদশার রাজসভায়। আমাদের কেউ যেন দেখেও দেখল না। সেই বৃদ্ধ সোনার থালা থেকে এক মুঠো মোহর নর্তকীর পায়ের তলায় ছড়িয়ে দিল। তারপর আতরদানি থেকে আতরের পাত্র তুলে নিজের দাড়িতে মাখালো। সমস্ত বাতাস সুগন্ধে ভারী হয়ে গেল, আর আমি স্পষ্ট দেখলাম মেয়েটি ঢেউয়ের ভঙ্গিতে একটি ফুলের স্তূপের মতো ভেঙে পড়ে বৃদ্ধকে অভিবাদন করল। কিন্তু তার আগেই মির্জার দিকে তার বড় বড় ভ্রমরের মতো চোখ দুটি তুলে মুহূর্তের জন্য হাসল। অপূর্ব সেই হাসি, সেই মৃদু চকিত হাসির কোনো বর্ণনা নেই। কিন্তু এই হাসির জন্য মনে হলো আজীবন মরুভূমির ওপর দিয়েও হাঁটা যায়, সমুদ্রের পর সমুদ্রও যায় পেরোনো। মির্জা ধীরে ধীরে এগিয়ে গিয়ে কর্নিশ করে সরে দাঁড়ালো। তারপর ইঙ্গিতে ডাকলো আমাকে। বৃদ্ধ আমার দিকে তার নীলার মতো উজ্জ্বল চোখ তুলে ধরল। আমার বুকের ভেতরটা সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে ধকধক করে উঠল। ভয় এগিয়ে এলাম। কর্নিশ করতে জানি না, কিন্তু কিছু একটা তো করা উচিত। নিচু হয়ে বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আর সেই মুহূর্তে চারিদিকে যেন তোলপাড় হয়ে গেল। ঝনঝন করে যেন ভেঙে গেল হাজার হাজার কাঠের বাসন। একটার পর একটা ছাই লণ্ঠন গেল নিভে। আর আশ্চর্য, হাত আমি সরাতে পারলাম না। দেখলাম যার পায়ে হাত দিয়েছি সেই বৃদ্ধ মানুষ নয়, শ্বেত পাথরের খোদাই করা একটি মূর্তি। এতক্ষণ সজীব ছিল, কিন্তু আমার স্পর্শে পলকের মধ্যে যেন তার সর্বাঙ্গ জমে পাথর হয়ে গেছে। তার নীলার মতো চোখ দুটি সাদা, আর ধূর্ত হাসিটি পর্যন্ত এই মর্মর মূর্তির ওপর ধরা পড়েছে। খোঁজবাজির মতো অদৃশ্য হলো সেই সভা, সেই প্রাসাদ, সেই প্রহরীরা। দেখলাম বিরাট ধূ ধূ দিগন্ত বিস্তৃত মাঠের মাঝে মধ্যরাতে আমি আর মির্জা, আর একটি শ্বেত পাথরের মূর্তি, আর একটি অদৃশ্য মেয়ের ঘুরে বেড়ানো। কখনো তার রেশমি ঘাগরার সামান্য আভাস, কখনো তার ঘুরের মৃদুধ্বনি, কখনো শুধু সেই আশ্চর্য হাসি অন্ধকার রাত্রির। আকাশে হু হু করে মেঘের পর মেঘ উড়ে যাচ্ছে, আর অন্ধকার কাছে পাচ্ছে বাতাসের শীষ। আর আমি নতজানু হয়ে সেই মর্মর মূর্তির আঙুল স্পর্শ করে বিস্ময়ে মুগ্ধ হয়ে বসে আছি। সমস্ত শরীর শিউরে শিউরে উঠছে, কিন্তু ভয় নেই। মির্জা বলল, ওঠো বন্ধু, এই আমার দাদামশাই। আর যে মেয়েটি নাচছিল, যাকে এখন ভালো করে দেখা যাচ্ছে না, সেই আমার স্ত্রী। ও একদিন আমার দিকে চেয়ে হেসেছিল, আর আমি তাই সমস্ত পৃথিবীকে উপেক্ষা করে লুকিয়ে এক রাত্রে ওকে বিয়ে করেছিলাম। সেই রাতটাও ছিল এই রকমই এক ঝড়ের রাত। সেই রাতেও 12টার সময় চাঁদ উঠবার কথা ছিল, কিন্তু সে চাঁদ আর ওঠেনি, না আমাদের জীবনে, না নীল আকাশকে আরো নীল করে।
আমার দাদামশাই ছিলেন অত্যন্ত চালাক লোক। তার ওই নীলার মতো নীল চোখে ধুলো দেব এমন ক্ষমতা কোথায়? আমরা সূর্যের আলো দেখতে পেলাম না, কিন্তু বড় শখ ছিল তার একটি মূর্তি করব, সাদা পাথর কেটে অমর করব দাদামশাইকে, আর সেই সঙ্গে অমর হবে আমার নাম। আমরা আজ পৃথিবীতে কেউ নই, কিন্তু আমার সেই কামনার, সেই আন্তরিক ইচ্ছার মৃত্যু এখনো হয়নি, বার ফিরে আসে। তাই বন্ধু, তোমাকে আজ দেখাতে এনেছিলাম আমার সেই মর্মর স্বপ্ন। তোমার জন্য গাড়ি আসে, তাই বন্ধু, তোমার জন্য গাড়ি ঠিক আছে, কোনো ভয় নেই, ঠিক জায়গায় তোমাকে নামিয়ে দেবে। মন্ত্রচালিতের মতো আমি সেই সাদা ঘোড়ার চুরি গাড়িতে উঠলাম, আর সেই শীতের রাতে ঝোড়ো অন্ধকারের বুকে আমি স্পষ্ট দেখলাম দুটি ভ্রমর কালো চোখ আর একটি বর্ণাহীন হাসি। খুটখুট করে শুধু ঘোড়ার খুনের শব্দ। অন্ধকার ঝড় বৃষ্টির রাত, গাড়িতে একা, সমস্ত শরীর ভারী হয়ে আসতে লাগলো। মাথার মধ্যে শুরু হলো আবার সেই যন্ত্রণা, আর ঘুমে ভেঙে পড়ল আমার সারা শরীর। কপালে একবার হাত দিয়ে দেখলাম যেন পুড়ে যাচ্ছে। সকালে ঘুম ভাঙল, দেখি আগ্রা স্টেশনের ওয়েটিং রুমে শুয়ে আছি। জ্বর নেই, সমস্ত শরীর দুর্বল আর হালকা, মুখের ভেতরটা বিস্বাদ। আকাশে ঝড় বৃষ্টির চিহ্ন নেই, কনকনে ঠান্ডা আর উজ্জ্বল উষ্ণ সোনালি সূর্য। কলকাতায় আমার এই কাহিনী কেউই বিশ্বাস করল না। এক ডাক্তার বন্ধু বললেন, একটা ছোট্ট মশা তোমাকে নিশ্চয়ই একদিন কামড়েছিল, ফলে ম্যালেরিয়া জ্বরের ঘরে একটা মস্ত অজগুবি কাণ্ড স্বপ্নে দেখেছ। এসব স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, বুঝলে?